আজকের ক্লাসে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। শুধু চ্যাপ্টারই নিউ নয়, এখানে নতুন একটা ইউনিট স্টার্ট করতে যাচ্ছি, যে ইউনিটের নাম ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ওকে, এই যে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি আছে, 4টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড, চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 3 প্লান্ট কিংডম অ্যান্ড চ্যাপ্টার 4 অ্যানিম্যাল কিংডম। এখানে পুরোটাতেই আমরা কোনো না কোনো লিভিং অর্গানিজম সম্পর্কে পড়তে চলেছি। বাট যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার এবং একদম বায়োলজিতে একদম বেসিক চ্যাপ্টার, সো ফার্স্টলি আমাদেরকে জানা উচিত হোয়াট ইজ বায়োলজি। ওই জন্য এনসিআরটি আমাদেরকে বায়োলজির ডেফিনেশন হিসেবে কি বলছে, দ্য স্টাডি অফ লাইফ অ্যান্ড লাইফ প্রসেসেস, অর্থাৎ লাইফ এবং লাইফের যে প্রসেসগুলো আছে, যে ফিজিওলজিক্যাল প্রসেস, সেই সমস্ত বিষয় সম্পর্কে যে স্টাডি, সেটাকে বলা হচ্ছে বায়োলজি। বায়োলজি ওয়ার্ডটা এসছে কোথা থেকে? এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, যেখানে বায়োস মিনস হচ্ছে লাইফ অ্যান্ড লোগোস মিনস হচ্ছে স্টাডি, মানে লাইফ সম্পর্কে স্টাডি, আর সেটাই কিন্তু ডেফিনেশনেও বলা হয়েছে। এই এনসিআরটিতেই অন্য জায়গাতে বায়োলজির যে ডেফিনেশন আমরা দেখি, সেখানে ডেফিনেশনে একটাতে জায়গাতে আছে স্টোরি অফ অরিজিন অফ লাইফ অন আর্থ। পৃথিবীতে জীবন কিভাবে এসছে, তার অরিজিন কিভাবে হয়েছে, সেটার যে গল্প, সেই স্টোরিটাকে আমরা কি বলছি, বায়োলজি। অন্যদিকে আমরা যদি বলি, বায়োলজি ইজ দ্য স্টোরি অফ ইভলিউশন অন আর্থ। পৃথিবীতে ইভলিউশন কীভাবে ঘটেছে এবং তার কারণে যে ডাইভার্সিটি আমাদের তৈরি হয়েছে, সেই ডাইভার্সিটি তৈরি হওয়ার যে গল্প, সেটাকে আমরা কি বলছি, বায়োলজি। তো বায়োলজির ডেফিনেশন আমরা শিখলাম। বায়োলজির ডেফিনেশনের পর আমরা এখানে চলে আসবো একজন সায়েন্টিস্ট সম্পর্কে। আমাদের এনসিআরটিতে ডিসকাস করা হয়েছে, প্রতিটা ইউনিটের স্টার্টিংয়ে একজন করে সায়েন্টিস্ট সম্পর্কে ডিসকাশন আছে, আর সেখান থেকেও কোশ্চেন এসছে এবং আসে। সো আমাদেরকে এটাও পড়তে হবে। আমরা এই ইউনিটের শুরুতে যে সায়েন্টিস্ট সম্পর্কে পড়ব, তার নাম হচ্ছে আর্নস্ট মেয়ার। এই যে আর্নস্ট মেয়ার সায়েন্টিস্ট, ইনি একজন ইভলিউশনারি বায়োলজিস্ট ছিলেন। যেহেতু তিনি একজন ইভলিউশনারি বায়োলজিস্ট ছিলেন এবং ইভলিউশন সম্পর্কে বহু রিসার্চ তিনি করেছেন, ওই জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়, তাকে বলা হয় ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতাব্দীর ডারউইন তাকে বলা হয়ে থাকে। এই যে সায়েন্টিস্ট, তাকে আরেকটা উপাধিও দেওয়া হয়েছিল। সেই উপাধিটা কেন দেওয়া হয়েছিল? তিনি একজন প্রফেসর ছিলেন এবং বিখ্যাত প্রফেসর ছিলেন জুলজির, তাই তাকে বলা হয় আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমারিটাস, অর্থাৎ জুলজি সাম্রাজ্যের আলেকজান্ডারের সঙ্গে তুলনা করা হয়েছে তাকে। তার যে কন্ট্রিবিউশনগুলো আমরা যদি দেখি বায়োলজিতে, তাহলে কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই অর্নিথোলজিতে, ট্যাক্সোনমিতে, জিওগ্রাফিতে, ইভলিউশনে, সিস্টেমেটিক্সে, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজিতে। তাহলে এতগুলো জায়গাতে তিনি কন্ট্রিবিউশন রেখেছেন, কিন্তু তার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে ইভলিউশন রিলেটেডে। তো ইভলিউশন রিলেটেডে তার একটা অন্যতম ইম্পর্টেন্ট রিসার্চ ছিল অরিজিন অফ স্পিসিস ডাইভার্সিটি। তার স্পিসিস ডাইভার্সিটি কীভাবে অরিজিন হয়েছে, সেই সম্পর্কে তার রিসার্চ ছিল অন্যতম ইম্পর্টেন্ট রিসার্চ। এক্ষেত্রে আমরা তার কন্ট্রিবিউশন হিসেবে দেখতে পাই, তিনি বায়োলজিক্যাল স্পিসিসের ডেফিনেশন তিনি ডিফাইন করেছিলেন। বায়োলজিক্যাল স্পিসিস কী জিনিস? বায়োলজিক্যাল স্পিসিস হচ্ছে যখন এ গ্রুপ অফ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড অর্গানিজম দেখতে পাবো, সেই গ্রুপ অফ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড অর্গানিজমকে আমরা বলবো বায়োলজিক্যাল স্পিসিস। তার মানে কি, গ্রুপ অফ অর্গানিজম যারা কি করে রিপ্রোডাক্টিভলি অন্যদের থেকে আইসোলেটেড, অর্থাৎ অন্যদের সঙ্গে তারা রিপ্রোডাকশন করতে পারে না, তারা নিজেদের মতো রিপ্রোডাকশন করে। তো এরকম ধরনের গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালকে বলা হয় বায়োলজিক্যাল স্পিসিস। এই যে সায়েন্টিস্ট, তার যে অ্যাচিভমেন্টগুলো ছিল, তার মধ্যে একটা বিখ্যাত অ্যাচিভমেন্ট হচ্ছে ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। এই ট্রিপল ক্রাউন অফ বায়োলজি মানে কি? যে কোনো সাবজেক্টে যদি কেউ কৃতিত্ব রাখে, কন্ট্রিবিউশন রাখে, তো তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো বায়োলজির ক্ষেত্রে 3টে বড় অ্যাওয়ার্ড হচ্ছে বেলজান প্রাইজ, ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি অ্যান্ড ক্র্যাফোর্ড প্রাইজ, আর এই 3টেকে একসঙ্গে বলা হয় ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। আর তিনি এই ট্রিপল ক্রাউন অফ বায়োলজি গেইন করেছিলেন। তাহলে আমরা এই সবটাকে সামারাইজ করে এখানে লিখেছি, তিনি একজন ইভলিউশনারি বায়োলজিস্ট ছিলেন, তাকে ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি বলা হয়, আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমারিটাস বলা হয়, তিনি বায়োলজিক্যাল স্পিসিসের ডেফিনেশন দিয়েছিলেন এবং ট্রিপল ক্রাউন অফ বায়োলজি তিনি অ্যাওয়ার্ডেড হয়েছিলেন।
তো বাস, এই ছিল আর্নস্ট মেয়ার সম্পর্কে ডিসকাশন। এবার আমরা আসি মেন টপিক্সে, যে চ্যাপ্টার 1, যার নাম হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। তো লিভিং ওয়ার্ল্ড পড়তে গিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ লিভিং, লিভিং কাকে বলবো আমরা। আর লিভিংয়ের ডেফিনেশন হচ্ছে এনিথিং হ্যাভিং ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। তারপরে কি, যা কিছু যার মধ্যে কি হচ্ছে লাইফের ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট আছে তাকে আমরা লিভিং বলবো। এরকম লিভিং অর্থাৎ লাইফের ক্যারেক্টারিস্টিক কী কী আছে। লাইফের ক্যারেক্টারিস্টিকগুলোকে যদি আমরা অ্যাকর্ডিং টু এনসিআরটি নোট ডাউন করি, তাহলে সেখানে ফার্স্ট আসছে গ্রোথ, সেকেন্ড আসছে রিপ্রোডাকশন, থার্ড আসছে অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট, যেটাকে আমরা সেন্সিবিলিটি বলে থাকি, মাউন্ট এ সুইটেবল রেসপন্স, যেটাকে আমরা রেসপন্সিভনেস বলে থাকি, মেটাবলিজম, অ্যাবিলিটি টু সেলফ রেপ্লিকেট, সেলফ অর্গানাইজ, ইন্টারাক্ট অ্যান্ড এমার্জেন্স। তাহলে এই সমস্তগুলোই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। এই যে লাইফের ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এদেরকে আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলে থাকি ডিফাইনিং প্রপার্টিজ, আর একটাকে বলা হয় নন ডিফাইনিং প্রপার্টিজ। ডিফাইনিং প্রপার্টিজ কাদেরকে বলবো, সেক্ষেত্রে আমি বলেছি যে ডিফাইনিং প্রপার্টিস হচ্ছে এমন প্রপার্টি যেটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো লিভিং অর্গানিজমকে কোনো রকম এক্সেপশন ছাড়াও আমরা ডিফাইন করতে পারবো। এরকম প্রপার্টিগুলোকে বলা হয় ডিফাইনিং প্রপার্টি। এর মানে কি? এর মানে হচ্ছে যে সমস্ত লিভিং অর্গানিজম সেই প্রপার্টিটাকে শো করবে, বাট নো নন লিভিংস ক্যান শো দিস প্রপার্টি, কিন্তু কোনো নন লিভিং এই প্রপার্টিকে শো করবে না। এরকম ধরনের প্রপার্টিকে আমরা বলবো ডিফাইনিং প্রপার্টি। এনসিআরটি অনুসারে 3টে আছে ডিফাইনিং প্রপার্টি: মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন আর কনসিয়াসনেস। অন্যদিকে নন ডিফাইনিং প্রপার্টির কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে নন ডিফাইনিং প্রপার্টি এর উল্টোটা হবে। উল্টোটা মিন্স কি, আইদার সমস্ত লিভিং অর্গানিজম এই প্রপার্টি শো করবে না, অর লিভিং প্রপার্টি সবাই শো করলেও কিছু নন লিভিং থাকবে যারা এই প্রপার্টি শো করবে। আর সেক্ষেত্রে আমরা দুটো প্রপার্টি এনসিআরটি অনুসারে পাই, একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে রিপ্রোডাকশন, যারা ক্যারেক্টারিস্টিক অফ লাইফ বাট নন ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক। ওকে, নাও আমরা এই প্রতিটা প্রপার্টি সম্পর্কে বা প্রতিটা ক্যারেক্টারিস্টিককে আমরা ইন্ডিভিজুয়ালি ডিটেলসে ডিসকাশন করব। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ডিসকাশন আসছে কি, গ্রোথ। আমরা যদি গ্রোথকে দেখি তাহলে কি হচ্ছে, গ্রোথের ক্ষেত্রে ডেফিনেশন কি? গ্রোথের ডেফিনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে ইনক্রিজ ইন মাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর ইনক্রিজ ইন নাম্বার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার, এই দুটোকেই আমরা কি বলছি না, টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। অর্থাৎ গ্রোথের ডেফিনেশনের দুটো সাইড, একটা হচ্ছে মাস ইনক্রিজ হওয়া অর নাম্বার ইনক্রিজ হওয়া। ওকে, এখন আমরা যদি দেখি যে লিভিং, সমস্ত লিভিং গ্রো করছে, আমাদেরকে এনসিআরটি বলছে অল লিভিং অর্গানিজমস গ্রো। এই গ্রোথটা হয় কিভাবে? সেক্ষেত্রে এনসিআরটি বলছে বাই সেল ডিভিশন। সেল ডিভিশনের মাধ্যমে কি করছে, সেল নাম্বারও ইনক্রিজ হয়ে থাকে, আবার মাসও ইনক্রিজ হয়ে থাকে। তাহলে সেল ডিভিশনের মাধ্যমে যখন নাম্বার ইনক্রিজ হচ্ছে তখন সেক্ষেত্রে গ্রোথ হচ্ছে, আবার যখন মাস ইনক্রিজ হচ্ছে সেটাও গ্রোথ হচ্ছে। আর এই জায়গাতেই কোশ্চেন উঠে আসছে যে যখন সমস্ত লিভিং অর্গানিজম গ্রো করছে তাহলে এটা ডিফাইনিং প্রপার্টি নয় কেন? ডিফাইনিং প্রপার্টি এই কারণেই নয়, কিছু নন লিভিং আছে যারা কি করতে পারে, গ্রো করতে পারে। আর সেই সমস্ত নন লিভিংসগুলো কী কী? সেক্ষেত্রে আমাদের এনসিআরটি বলছে যে মাউন্টেন্স, বোল্ডার্স অ্যান্ড স্যান্ড মাউন্টস, অর্থাৎ পর্বত যেগুলো আছে, বোল্ডার্স মানে কোনো স্তূপ আর স্যান্ড মাউন্ট মানে কোনো বালিয়াড়ি, তো এরা সবাই কিন্তু গ্রো করে থাকে, এরা যদিও নন লিভিং। কোশ্চেন উঠে আসতে তাহলে কম্প্যারিজন কী, যে লিভিং আর নন লিভিংয়ের মধ্যে যে ডিফারেন্স সেটা কী জিনিস? তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হচ্ছে কি, ইনক্রিজ ইন নাম্বার অ্যান্ড ইনক্রিজ ইন মাস, মানে বোথ নাম্বারও ইনক্রিজ হতে পারে, মাসও ইনক্রিজ হতে পারে। বাট নন লিভিংয়ের ক্ষেত্রে অনলি ইনক্রিজিং ইন মাস, এটাই হচ্ছে কন্ডিশন ফর গ্রোথ। এরা কখনো নাম্বার ইনক্রিজ করে গ্রোথ সম্পন্ন করতে পারে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হয়ে থাকে বাই সেল ডিভিশন, সেল ডিভিশনের মাধ্যমে, বাট নন লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হয়ে থাকে বাই অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেশনের মাধ্যমে। তাহলে বাই সেল ডিভিশন অ্যান্ড বাই অ্যাকিউমুলেশন। থার্ড ডিফারেন্স হচ্ছে গ্রোথ অফ লিভিং, লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হচ্ছে ইন্ট্রিনসিক, বাট নন লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে ফ্রম ইনসাইড, ভিতর থেকে হবে, ইন্টারনাল গ্রোথ। বাট নন লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ এক্সটার্নাল। কেন এক্সটার্নাল? কারণ যে তার এক্সটার্নাল সারফেস যে আছে সেই সারফেসের উপরে ডিফারেন্ট ম্যাটেরিয়ালস স্টোর হওয়ার কারণে, অ্যাকিউমুলেট হওয়ার কারণে গ্রোথ দেখা যায় নন লিভিংয়ের ক্ষেত্রে।
লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হয়ে থাকে ইরিভার্সিবল, বাট নন লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথ হচ্ছে রিভার্সিবল। ইরিভার্সিবল মিনস কি, একবার গ্রোথ হয়ে গেলে সেটা থেকে ব্যাকে আসে না, পার্মানেন্ট গ্রোথ হয়। বাট নন লিভিংয়ের ক্ষেত্রে রিভার্সিবল হয়ে যায়, সেটা ব্যাকে আসতে পারে। দেন আমরা পড়লাম লিভিং গ্রোথ করছে, সমস্ত লিভিং অর্গানিজম গ্রো করছে। এই সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে আমরা জানি ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। আমরা যখন সেল চ্যাপ্টার পড়েছি তখন আমরা ডিসকাস করেছি যে ইউনিসেলুলার অর্গানিজম আছে আর মাল্টিসেলুলার অর্গানিজম আছে। তাহলে এদের দুজনের গ্রোথের কম্প্যারিজনকে আমরা একটু দেখি। দুজনেই সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু গ্রোথ কমপ্লিট করে, যেহেতু দুজনেই লিভিং। বাট ইউনিসেলুলারের ক্ষেত্রে শুধুমাত্র সেল নাম্বার ইনক্রিজ হওয়াটাই কি হচ্ছে তার গ্রোথ হিসেবে জাস্টিফাই হয়ে থাকে, কারণ কি সে সিঙ্গেল সেল দিয়ে তৈরি। বাট ইন কেস অফ মাল্টিসেলুলার অর্গানিজম সেল নাম্বার এবং সেল মাস দুটোই ইনক্রিজ হয়ে থাকে। কেন? সেল নাম্বার ইনক্রিজ হলে তবেই তো মাস ডিফাইন হবে, মাস ইনক্রিজ হবে। ওকে, নেক্সট, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে একটা স্পেশাল প্রপার্টি আমরা দেখতে পাই, যেখানে কি হচ্ছে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন হচ্ছে মিউচুয়ালি ইনক্লুসিভ বা সিনোনিমাস। ইনক্লুসিভ মানে দুটো সিমিলার, যাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটা আরেকটার ওপরে রিলেটেড, আলাদা কিছু নয়। বাট যেখানে কি হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম তাদের ক্ষেত্রে বা হায়ার অর্গানিজমের ক্ষেত্রে যে গ্রোথ আর রিপ্রোডাকশন যারা আছে তারা কি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আলাদা, কোনো মিল নেই রিপ্রোডাকশনের সঙ্গে গ্রোথের। গ্রোথ আলাদাভাবে কমপ্লিট হয়, রিপ্রোডাকশন আলাদাভাবে কমপ্লিট হয়ে থাকে, যদিও দুটোই সেল ডিভিশনের মাধ্যমেই হয়। ওকে, তাহলে আমরা ইউনিসেলুলার আর মাল্টিসেলুলারের মধ্যে ডিফারেন্স দেখলাম। এবার হচ্ছে যে এই যে গ্রোথ, সেই গ্রোথের ক্ষেত্রে আমরা প্লান্ট আর অ্যানিমেলের ক্ষেত্রেও ডিফারেন্স দেখতে পাই। ইন কেস অফ প্লান্ট এটা কি হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য লাইফ স্প্যান, পুরো লাইফ স্প্যান জুড়েই কিন্তু তার গ্রোথ হয়। কেন? কারণ এদের ক্ষেত্রে আমরা এক ধরনের স্পেশাল টিস্যু দেখতে পাই যাদেরকে বলা হয় মেরিস্টেম। এই মেরিস্টেমের প্রেজেন্সের কারণে প্লান্টস যারা আছে, এই প্লান্ট কিন্তু থ্রু আউট দ্য লাইফ স্প্যান গ্রো করে থাকে। বাট ইন কেস অফ অ্যানিমেল এরকম কোনো টিস্যু নেই যেটা কন্টিনিউয়াসলি ডিভাইড করে, ওই জন্য এদের গ্রোথ হচ্ছে আপ টু এ সার্টেন এজ, একটা সার্টেন এজ পর্যন্ত এদের গ্রোথ দেখতে পাওয়া যায়। ওকে, এই প্লান্ট এবং অ্যানিমেলের ক্ষেত্রে বা মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কিছু টিস্যু থাকে যে টিস্যুগুলোতে কী হচ্ছে সেল ডিভিশন এর মাধ্যমে গ্রোথ হয়ে থাকে। বাট সেই গ্রোথটা কীরকম ধরনের হয়? রিপ্লেসিং গ্রোথ মানে কি, যে কোনো টিস্যু লস্ট হয়ে গেছে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা কী করছি আমরা? রিপেয়ারিং করছি। এটা কীরকম ধরনের গল্প? আমরা যদি দেখি উন্ড হিলিং, তাই না? আমাদের কোনো জায়গাতে কেটে গেলে, ক্ষতস্থান তৈরি হয়ে গেলে সেটা ধীরে 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 ভরপুর হয়ে যায়। তো ভরপুর কেন হচ্ছে না? ডিউ টু সেল ডিভিশন। ওটাও কিন্তু এক ধরনের গ্রোথ। অন্যদিকে কারো ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে বা লিভার সার্জারি হয়েছে, লিভার সার্জারি হওয়ার কারণে এইটুকু পোর্শন আমি কেটে ফেলে দিয়েছি, তাহলে লিভারটা কীরকম আছে আমার? এরকম আছে। এইটা কিন্তু ফার্দার গ্রো করে এইটুকু পোর্শনকে সে কিন্তু তৈরি করতে পারে। তাহলে লিভারের যে গ্রোথ, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম প্রপার্টি দেখতে পাচ্ছি, যেখানে কি হচ্ছে লস টিস্যুটা রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, গ্রোথের সময় কী কী চেঞ্জ দেখতে পাই? গ্রোথের সময় আমরা সেল ডিভিশন হতে দেখতে পাবো। গ্রোথের সময় প্রচুর পরিমাণে ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন, এটিপি সিনথেসিস এগুলো দেখতে পাবো। গ্রোথের ক্ষেত্রে অ্যানাবলিক প্রসেস কীভাবে ইনক্রিজ হয়ে যাবে দেন ক্যাটাবলিক প্রসেস। গ্রোথের সময় অ্যানাবলিক যে রিয়াকশান আমাদের বডিতে কমপ্লিট হয়ে থাকে, সেই অ্যানাবলিক রিয়াকশানগুলো বেশি পরিমাণে ঘটবে ক্যাটাবলিকের থেকে। ওকে, তো বাস এই ছিল আমাদের কি কমপ্লিট ডিসকাশন অ্যাবাউট গ্রোথ। তাহলে আমরা গ্রোথ সম্পর্কে ডিসকাস করলাম এবং গ্রোথ কেন ডিফাইনিং প্রপার্টি নয় সেটাকে ডিসকাস করলাম। লিভিং আর নন লিভিংয়ের ক্ষেত্রে গ্রোথের কী ডিফারেন্স সেটাকে ডিসকাস করেছি। ইউনিসেলুলার আর মাল্টিসেলুলারের ক্ষেত্রে গ্রোথের কী ডিফারেন্স সেটাকে ডিসকাস করেছি। অ্যান্ড ফাইনালি প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের মধ্যে কী ডিফারেন্স আছে সেটাকেও ডিসকাস করেছি। অন্যদিকে রিপেয়ারমেন্ট আর রিপ্লেসমেন্ট গ্রোথ যেটা আছে সেটাকেও আমরা ডিসকাস করেছি। ওকে, আমরা ডেড অর্গানিজমকে কি কখনো গ্রো করতে দেখতে পাই? না। তাহলে ডেড অর্গানিজম কিন্তু কখনো গ্রো করে না, মানে কি ওটা একটা নন লিভিং, ওটা কিন্তু একটা নন লিভিং। ওকে, চলো আমরা আসি এবার রিপ্রোডাকশন টপিক্সে। রিপ্রোডাকশন কি? ফার্স্টে তার ডেফিনেশনকে আমরা যদি দেখি, তাহলে রিপ্রোডাকশন কি? প্রোডাকশন অফ প্রোজেনি পজেসিং ফিচার্স মোর অর লেস সিমিলার দোজ অফ প্যারেন্টস। তাহলে এটা একটা প্রসেস, যে প্রসেসে কী হচ্ছে প্রোজেনি প্রোডাকশন হচ্ছে, যে প্রোজেনিটার যে ফিচারগুলো থাকবে সেই ফিচারগুলো মোর অর লেস সিমিলার হবে কার সঙ্গে? প্যারেন্টের সঙ্গে। তো সেটাকে আমরা কী বলছি? রিপ্রোডাকশন।
রিপ্রোডাকশন যদি আমরা দেখি, রিপ্রোডাকশন জেনারেলি টু টাইপসের হয়ে থাকে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কোনো গ্যামেট ফর্মেশন হয় না, ফার্টিলাইজেশন হয় না, কোনো ভ্যারিয়েশন দেখা যায় না। ফলে কী হচ্ছে, ভ্যারিয়েশন যদি না থাকে তাহলে প্রোজেনি কী হবে, এক্স্যাক্ট কপি হবে বা ক্লোন হবে প্যারেন্টের। আর এক্ষেত্রে প্যারেন্টের জন্য দুটো প্যারেন্টের দরকার হয় না, এখানে সিঙ্গেল প্যারেন্ট হলেই হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেট ফর্মেশন হবে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে। মাইটোসিসও অনেক সময় দেখা যায় যদি সেটা হ্যাপ্লয়েড হয়ে থাকে। ওকে, ফার্টিলাইজেশন দেখা যাবে, মেল এবং ফিমেল গ্যামেট ফর্মেশন হবে এবং সেই মেল আর ফিমেল গ্যামেট পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হয়ে যাবে, ফিউজড হয়ে যাবে, এটাকে ফার্টিলাইজেশন বলছি। যেহেতু এটা মিওসিস কমপ্লিট করছে তাই সেখানে কী হচ্ছে, ভ্যারিয়েশন দেখা যাবে। আর এই ভ্যারিয়েশনের কারণে কী হচ্ছে, ইভলিউশন ঘটবে। আর যেহেতু এখানে মেল আর ফিমেল দুটো অর্গানিজমের দরকার হচ্ছে তাই এখানে কী হচ্ছে, দুটো প্যারেন্ট প্রয়োজন হয়। এক্সেপ্ট হার্মাফ্রোডাইটস, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই হার্মাফ্রোডাইটস থাকে, সেই হার্মাফ্রোডাইটসের ক্ষেত্রে একই বডিতে মেল এবং ফিমেল দুটোই প্রেজেন্ট থেকে থাকে, ওই জন্য দুটো অর্গানিজমের অনেক সময় দরকার হয় না। ওকে, আচ্ছা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন জেনারেলি আমরা লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে মোস্টলি দেখতে পাই, তবে কিছু হায়ার অর্গানিজম আছে যারাও কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখিয়ে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হায়ার অর্গানিজমসরাই মোস্টলি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখিয়ে থাকে। কিছু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথড যেগুলো আমাদের এনসিইআরটি ডিসকাস করেছে সেগুলোকে আমি ডিসক্রাইব করছি। কী কী? ফার্স্ট, ফিশন অর সেল ডিভিশন। ফিশন আর সেল ডিভিশনের থ্রু দিয়ে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করে থাকে জেনারেলি ইউনিসেলুলার অর্গানিজমস। যেখানে ইউনিসেলুলার অর্গানিজমগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি, অ্যামিবা এরা। অন্যদিকে বাডিং, বাডিং একটা প্রসেস, যে প্রসেস কী হচ্ছে, কোনো একটা মেইন অর্গানিজম আছে, এই মেইন অর্গানিজমের ক্ষেত্রে কিছু একটা এক্সটার্নাল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এই এক্সটার্নাল গ্রোথটা বডি থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে এবং ডিট্যাচ হয়ে যাওয়ার মাধ্যমে সেটা সেখানে গ্রো করে একটা কমপ্লিট অর্গানিজম ফরমেশন করছে। তো এই প্রসেসকে বলা হয় বাডিং প্রসেস। এই প্রসেসে জেনারেলি ইস্ট অ্যান্ড হাইড্রা যারা আছে তারা রিপ্রোডাকশন কমপ্লিট করে থাকে। নেক্সট প্রসেস আছে ফ্র্যাগমেন্টেশন। নাম থেকেই বুঝতে পারছি ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, তাহলে কোনো একটা অর্গানিজম আছে, এটা একটা অর্গানিজম যেটা কি হচ্ছে মাঝখান দিয়ে সাপোজ ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে এবং ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার পরে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তো এই পার্টটা ফার্দার গ্রো করে একটা কমপ্লিট অর্গানিজম তৈরি করবে, ঠিক একই রকমভাবে এই পার্টটাও কমপ্লিট গ্রো করে একটা নিউ অর্গানিজম তৈরি করবে। তাহলে এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশন জেনারেলি দেখা যায় ফানজাই, ফিলামেন্টাস অ্যালগি যেটার এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা, আর প্রোটোনিমা অফ মসেস। আমরা মস যখন পড়বো তখন দেখবো মসের লাইফ সাইকেলে দুটো স্টেজ থাকে, একটাকে বলা হয় প্রোটোনিমা স্টেজ আর আরেকটাকে বলা হয় লিফি স্টেজ। এই যে প্রোটোনিমা স্টেজ, সেই প্রোটোনিমা স্টেজে আমরা দেখতে পাবো সে কী করছে, ফ্র্যাগমেন্টেশন কমপ্লিট করে থাকে। নেক্সট, ট্রু রিজেনারেশন। রিজেনারেশন মানে কি, কোনো কিছু রিজেনারেট করা, কোনো কিছুকে নিউলি রিজেনারেট করা। আর ট্রু রিজেনারেশন মানে কি, যেখানে কী হবে, কমপ্লিট রিজেনারেশন হবে, পার্শিয়াল নয়, কমপ্লিট। তো এটা দেখা যায় জেনারেলি প্ল্যানেরিয়া বা ফ্ল্যাটওয়ার্ম। কীরকম গল্প, প্ল্যানেরিয়া বা ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে আমরা যদি এদের স্ট্রাকচার দেখি তাহলে অনেকটা এরকম ধরনের দেখতে হয়ে থাকে। এই যে প্ল্যানেরিয়া আছে এর প্রতিটা সেগমেন্ট যদি এখানে ইনফাইনাইট নাম্বারে এটা ডিভাইডেড হয়ে যায় তাহলে এই প্রতিটা পার্ট থেকে একটা কমপ্লিট কী হবে, প্ল্যানেরিয়া তৈরি হবে এই ফ্র্যাগমেন্ট থেকে। মানে প্রতিটা ফ্র্যাগমেন্ট থেকে, প্রতিটা সেগমেন্ট থেকেই কমপ্লিট একটা প্ল্যানেরিয়া ফরমেশন হয়ে যাবে। ওকে, নেক্সট লাস্ট প্রসেস হচ্ছে স্পোরুলেশন অর স্পোর ফরমেশন। এই যে স্পোরুলেশন বা স্পোর ফরমেশন প্রসেসে আমরা ফানজাইকে জেনারেলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে দেখতে পাই, যেখানে মিলিয়নস অফ অ্যাসেক্সুয়াল স্পোর ফরমেশন করে থাকে ফানজাই। তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা এনসিইআরটি থেকে একবার কুইকলি দেখে নিই এবং তাছাড়া কিছু এক্সট্রা পয়েন্টও আমরা দেখব। কী বলছে, রিপ্রোডাকশন যেটা সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের একটা ক্যারেক্টারিস্টিক, মানে কি লিভিং অর্গানিজমের মধ্যে রিপ্রোডাকশন দেখা যায়। মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে রিপ্রোডাকশনের ডেফিনেশন কি, প্রোডাকশন অফ প্রোজেনি পজেসিং ফিচার্স মোর অর লেস সিমিলার টু দ্য প্যারেন্টস। প্যারেন্টসের সঙ্গে মোর অর লেস সিমিলার হবে, যেটা আমি ডিসকাস করেছি প্রোজেনিরা। আর এরকম প্রসেসকে আমরা বলছি রিপ্রোডাকশন। এখানে মেনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাই কাদের ক্ষেত্রে, হায়ার অর্গানিজমের ক্ষেত্রে বা মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। কিন্তু কিছু অর্গানিজম আছে যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখিয়ে থাকে। আর সেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ফানজাইয়ের কথা বলছে, ফার্স্টলি মাল্টিপ্লাই করে থাকে অ্যান্ড স্প্রেড হয়ে থাকে ইজিলি ডিউ টু মিলিয়নস অফ অ্যাসেক্সুয়াল স্পোর ফরমেশনের মাধ্যমে।
কিছু লোয়ার অর্গানিজম আছে যেমন ইস্ট অ্যান্ড হাইড্রা, এদের ক্ষেত্রে আমরা বার্ডিং প্রসেস দেখতে পাই। প্ল্যানেরিয়া বা ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে আমরা ট্রু রিজেনারেশন দেখতে পাই, যেখানে ট্রু রিজেনারেশন মানে ফ্র্যাগমেন্টেড অর্গানিজম রিজেনারেট করতে পারে তার লস্ট পার্টকে অ্যান্ড একটা নিউ অর্গানিজম ফরমেশন করতে পারে, যেটাই আরেকটা নাম কিন্তু ফ্র্যাগমেন্টেশন। তাহলে এই যে ফ্র্যাগমেন্টেশন, যেটা ফাঞ্জাই, ফিলামেন্টাস অ্যালগি অ্যান্ড প্রোটোনিমা অফ মসেস দেখিয়ে থাকে, সেই প্রসেসটাও কিন্তু সিমিলার। বাট ফ্র্যাগমেন্টেশনের সঙ্গে ট্রু রিজেনারেশনের ডিফারেন্স হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের সমস্ত পার্ট থেকে সে কী করতে পারে না, রিজেনারেট করতে পারে না। বাট ট্রু রিজেনারেশনের ক্ষেত্রে যতগুলো পার্ট সেগমেন্টেড হবে প্রতিটা পার্ট থেকেই সে কিন্তু নিউ অর্গানিজম ফরমেশন করতে পারে, এটাই হচ্ছে ডিফারেন্স। দেন আমরা ডিসকাস করছি কি ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে যেমন ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি, অ্যামিবা, এদের ক্ষেত্রে রিপ্রোডাকশন গ্রোথের সঙ্গে সিনোনিমাস। এটা আমরা আগেও ডিসকাস করেছি। কেন? এদের ক্ষেত্রে কী হয়, সেল নাম্বার ইনক্রিজ হয়, আর ইউনিসেলুলার মানে একটা সেল থেকে দুটো সেল হয়ে যাওয়া মানে কি নিউ অর্গানিজম তৈরি হয়ে যাওয়া। তো এদের ক্ষেত্রে গ্রোথ আর রিপ্রোডাকশন হচ্ছে কি সিমিলার, আইডেন্টিক্যাল, সিনোনিমাস। ওই জন্য বলা হচ্ছে ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস কী হচ্ছে, এদের রিপ্রোডাকশন এবং গ্রোথ দুজনেরই ডেফিনেশন। যেহেতু এদের গ্রোথ ইকুইভ্যালেন্ট টু সেল নাম্বার অ্যান্ড মাসের সঙ্গে ডেফিনেশন অনুসারে, তো ওই জন্য সিঙ্গেল সেলড অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন দুটো টার্ম খুব বেশি ক্লিয়ার কাট নয়। আচ্ছা, এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম রিপ্রোডাকশন অর্গানিজম দেখাচ্ছিল, বিভিন্ন লিভিং অর্গানিজমগুলো রিপ্রোডাকশন দেখাচ্ছিল এবং তার ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট মেথড আমরা কিছু ডিসকাস করলাম। সেক্ষেত্রে অ্যাসেক্সুয়ালি মেনলি আমরা ডিসকাস করেছি। বাট কোশ্চেন উঠে আসছে, যদি লিভিং অর্গানিজম গ্রো করে থাকে তাহলে কি কোনো নন লিভিং কি গ্রো করতে পারে? কারণ এটাকে আমরা নন ডিফাইনিং প্রপার্টি বলছি। তার অ্যান্সার হচ্ছে না, কোনো নন লিভিং অর্গানিজম কখনো রিপ্রোডাকশন করতে পারে না। তাই এনসিআরটি বলছে নো নন লিভিং অবজেক্ট ইজ ক্যাপাবল অফ রিপ্রোডিউসিং অর রেপ্লিকেটিং বাই ইটসেলফ। নিজে থেকে রিপ্রোডাকশন করতে পারে না। তার মানে লিভিংয়ের ক্ষেত্রে কেউ কেউ আছে যারা রিপ্রোডাকশন করতে পারছে না, তবেই এটা নন ডিফাইনিং প্রপার্টি। ইয়েস, এই জন্য বলছে মেনি অর্গানিজম ডু নট রিপ্রোডিউস, যারা রিপ্রোডিউস করতে পারে না, যেমন মিউলস, স্টেরাইল ওয়ার্কার বিজ, ইনফার্টাইল হিউম্যান কাপলস। তাহলে এই সমস্ত অর্গানিজম কিছু এক্সাম্পল এখানে আমাদের দিয়েছে, এছাড়া আরও অনেক এক্সাম্পল আছে। এরা কিন্তু রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারছে না। তাহলে কিছু লিভিং অর্গানিজম রিপ্রোডাকশন করতে না পারার কারণে আমরা কিন্তু এটাকে ডিফাইনিং প্রপার্টি বলতে পারছি না। ওকে, তো আজকের ডিসকাশন এই পর্যন্তই। নেক্সট ডিসকাশন হবে মেটাবলিজম, সেলুলার অর্গানাইজেশন এবং অ্যাবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট বা কনসিয়াসনেস সম্পর্কে। আজকে আমরা শুধুমাত্র নন ডিফাইনিং প্রপার্টিগুলোকে ডিসকাস করলাম। ওকে, থ্যাংক ইউ।